বিশেষ অধিবেশনের শেষ দিনে গতকাল বিধানসভায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিজেপি বিধায়কদের স্লোগান, বিক্ষোভ, টানা বিক্ষোভের মধ্যেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন সপ্তমে, দিলেন বাঙালি আবেগের শান। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর। পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো। এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে। It is not a club room. বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার। I warn you, Shankar Babu. Please, I warn you. শাসক বিরোধী সংঘাত, বিক্ষোভ, স্লোগান, তুমুল উত্তেজনা, এসবেরই মাঝে শাসক শিবিরের আনা বাংলা ভাষা আক্রান্ত এই প্রস্তাব নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বিক্ষোভ স্লোগানে বারবার তাল কাটে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না। একাধিকবার ভাষণ বন্ধ করে বসেও পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের শান্ত করতে ওয়েলে নামেন মুখ্যমন্ত্রী। তোমরা বিজেপি নও, তোমরা তৃণমূল। বাংলার সম্মান তোমাদের সম্মান। বাংলাকে বিজেপি অসম্মান করে, তোমরা করো না। তোমরা যাও, আমি একাই 100 ওদের সব কটাকে সামলানোর জন্য। তোমরা বসো। আমার কণ্ঠরোধ করবার জন্য এদের এই কর্মসূচি। সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে। নিজেদের যে বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু। আমি বলবই, আমার কণ্ঠর চুপ করে রাখা যাবে না। আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএদের। বাংলা বিরোধী এরা, বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাদীদের দল, বাঙালির উপর অত্যাচারী করার দল। তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো, তোমরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ দাও, আমার ফোসকা পড়বে না। কিন্তু বাংলার মানুষকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করবে না, বাংলা ভাষাকে দেবে না, অন্য কোনো ভাষাকেও বলবে না। আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে, তাদেরও আমরা শ্রদ্ধা করি, আর আমরাও তাদের শ্রদ্ধা করি। শ্রমিককে আমরা নিয়ে এসেছি বাংলার 24,000, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই? একবার কেন 1000 বার বললে, আরো বেশি করে বললে? এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। একটা বাচ্চা আর বাবা, তিনি একটা হোটেলে গিয়েছিলেন, তার বাংলায় কথা বলেছে বলে তোমরা তাকে ঢুকতে দাওনি। একদিন এর উত্তর তোমাদের মানুষই দেবে। আমি তোমাদের কি করে উত্তর দেব? আমার মাথার উপরে মামাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে। I warn you, Shankar Babu. বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ এ নিয়ে গত মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার পক্ষ। তা নিয়েই এদিন আলোচনা। বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। যতক্ষণ তার ভাষণ চলে ততক্ষণই বিজেপির স্লোগান চলে। মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হলে অধিবেশন থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তখনও মমতার সুর সপ্তমে। রাজনৈতিক ষড়যন্ত্রটা বুঝতে পারলেন এবার? আমি যতক্ষণ বলছিলাম ততক্ষণ নির্লজ্জের মতো, অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন। সীতা মায়েদের ওরা সম্মান করে না। তাই বলি,
পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো, ভোটে হবে তো, বাংলা ভাষার জয় হবে তো, বাংলার জয় হবে তো। এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়। আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে। আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে, কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই। 1, 2, 3, 4 আগামী দিন হবে নিউজ 18 বাংলা। হবে গোল, মানুষের গোল, একজনও জিততে পারবে না। হই হট্টগোলে বিজেপির 5 জন বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী। সাসপেন্ড অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। চ্যাংদোলা করে বের করা হয় মিহির গোস্বামীকে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি বেঁধে যায়। শঙ্কর ঘোষকে বের করতে বিজেপি বিধায়করা বাধা দিতে থাকেন। রেলে নেমে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষ। বিধায়ককে দেখতে হাসপাতালে যান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিধানসভার বাইরেও বিজেপির বিক্ষোভ। হই হট্টগোলের জেরে বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এরপর বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা। বিধানসভায় ধস্তাধস্তির ধুন্ধুমার। আহত 4 মার্শাল। এসএসকেএমে আহত মার্শালদের চিকিৎসা। হাসপাতালে ভর্তি দেবব্রত মুখোপাধ্যায়। তার ইসিজি, এক্সরে হয়েছে। কোমরে চোট রয়েছে বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। তার আগে একের পর এক মামলা দায়ের হচ্ছে সুপ্রিম কোর্টে। বহু চাকরিহারাই ফের পরীক্ষায় বসার সুযোগ চেয়ে আদালতে যাচ্ছেন। বৃহস্পতিবার তেমনই এক মামলার শুনানি চলাকালীন এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা অ্যাডভোকেট জেনারেলকে কলকাতা হাইকোর্টে পাঠিয়েছেন অযোগ্যদের হয়ে সওয়াল করতে। এই অযোগ্যরা আপনাদের কতটা প্রিয়? তারা যাতে ফের বেআইনিভাবে নিয়োগ পান তাই কি এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন? এতজনের জীবন নষ্ট করেছেন, আবার এই অযোগ্যদের চোরা পথে ঢোকাতে চাইছেন? এটা শকিং। এদিন এসএসসি সংক্রান্ত নতুন কোনো মামলা নিতে চায়নি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। মামলা খারিজ করে দিয়ে আদালতের মন্তব্য, এই বিষয়ে যা বলার আগেই বলে দেওয়া হয়েছে, নতুন করে আর কোনো নির্দেশ দেওয়া হবে না। এদিকে এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে যে কটি আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে, আদালত সবকটি খারিজ করে দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের মন্তব্য, সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এপ্রিলে রায় দিয়েছে শীর্ষ আদালত, এতদিন কি করছিলেন? নিউজ 18 বাংলা। আজ থেকে বনগাঁ কৃষ্ণনগরে এসি লোকাল। শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর এসি লোকাল চালু হচ্ছে আজ থেকে। শিয়ালদা বনগাঁ রানাঘাট এসি লোকাল, সপ্তাহে 6 দিন এসি লোকাল পরিষেবা পাওয়া যাবে। রানাঘাট থেকে সকাল 7টা 11 মিনিটে রওনা দেবে ট্রেন। শিয়ালদায় ট্রেন পৌঁছবে সকাল 9টা 37-এ। শিয়ালদা থেকে আবার সন্ধে 6টা 14 মিনিটে রওনা। রানাঘাটে পৌঁছবে রাত 8টা 41 মিনিটে।
আজ থেকেই যাত্রা শুরু হচ্ছে শিয়ালদহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর এসি লোকাল। শিয়ালদহ থেকে ছাড়বে সকাল 9টা 48-এ, কৃষ্ণনগর পৌঁছবে বেলা 12টা 7-এ। আবার কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর 1:30টায় আর শিয়ালদায় পৌঁছবে দুপুর 3টে 40 নাগাদ। শিয়ালদা থেকে 9টা 48 ট্রেন এসি লোকাল কৃষ্ণনগরে পৌঁছবে বেলা 12টা 7 কৃষ্ণনগর থেকে দুপুর 1:30টায় এসি লোকাল, শিয়ালদায় এসি লোকাল পৌঁছবে দুপুর 3টে 40-এ। এই ট্রেন হওয়াতে সাধারণ মানুষ আমাদের রানাঘাটবাসী খুবই উপকৃত হবে এবং বনগাঁবাসী যারা অনেকে শিয়ালদা যেতে চাই তাদের খুবই সুবিধা হবে। এই ট্রেনটি আমাদের অনেক দিনের প্রতীক্ষা ছিল এবং এটি আমাদের শিয়ালদা যেতে খুবই প্রবলেম হতো। রানাঘাট বনগাঁ হয়ে শিয়ালদা যাওয়াটা খুবই সুবিধা হবে। হঠাৎ করে তো এটা 5 তারিখের ডেটে চালু হয়েছে, এই জন্য পরীক্ষামূলকভাবে চলছে। বাট এটা প্রতিদিন চলবে। এটা নোটিফিকেশান তো ছিল, সকলের তো জেনে যাওয়া উচিত, সব জায়গায় পেপারেও বেরিয়েছিল, পেপার নোটিফিকেশান আসে। এটা রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগাঁ। এই গাড়িটা শিয়ালদা যাবে, শিয়ালদার থেকে 9টা 48 সময় ছাড়বে, সেটা সোজা কৃষ্ণনগর যাবে। 13টা 5 নাগাদ আবার কৃষ্ণনগর থেকে ছাড়বে, শিয়ালদা যাবে। সন্ধ্যেবেলায় 18টা 5 নাগাদ আবার শিয়ালদার থেকে ছাড়বে ভায়া বনগাঁ হয়ে রানাঘাট। ইন্দোনেশিয়ান মহিলার গতিবিধিতে রহস্য। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড, প্যান কার্ড। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই ইন্দোনেশিয়ান মহিলার পরিচয় কি জানা যাচ্ছে? তার কাছে আধার কার্ড, প্যান কার্ড কিভাবে গেল? তখন একেবারেই যখন নেপাল যাওয়ার সময় এই মহিলা নিজেকে শিশরানী মুর্নি বলে পরিচয় দেন এবং সেই সময় তাকে ভারতীয় আধার কার্ড দেখায় এসএসবিকে এবং তারপরেই কিন্তু সন্দেহ জাগে এসএসবি জওয়ানদের এবং তার কাছ থেকে শুধু ভারতীয় আধার, প্যান কার্ড নয়, একাধিক ইন্দোনেশিয়ান পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। দুটি নামের জোড়া ইন্দোনেশিয়ান পরিচয়পত্র ঘিরে কিন্তু কার্যত জোরালো হচ্ছে তার প্রতি সন্দেহ এবং তাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আজ তাকে শিলিগুড়ি মহকুমাতে তোলা হবে। এই ইন্দোনেশিয়ান মহিলা দীর্ঘদিন ধরে ভারতে তিনি কিন্তু থাকতেন। তিনি মুম্বাইয়ের যে ভির্নি এলাকা সেখানেই কিন্তু থাকতেন এবং সেই সুবাদে তিনি দালাল মারফত সেখান থেকেই আধার এবং প্যান কার্ড জোগাড় করে নিয়েছিলেন। শুধু তাই নয়, তার কাছ থেকে কিন্তু জোড়া বেসরকারি ভারতীয় ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করেছে এবং তার মোবাইল থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা। মূলত মনে করা হচ্ছে যে আদেও কি চরবৃত্তি করে ভারতে থাকতেন এই মহিলা, না অন্য কোনো কারণে। তবে আরো একবার এই মহিলার গতিবিধি সম্পর্কে স্পেসিফিক্যালি জানতে চাই। তার কাছ থেকে সমস্ত দেখো, এই মহিলা দীর্ঘদিন ধরে ভারতে মুম্বাইয়ে থাকতো এবং তিনি ভারতে দীর্ঘদিন ধরে আসতো। তার পাসপোর্ট ভিসা থেকে কিন্তু অবশ্যই পরিলক্ষিত হয়েছে গোয়েন্দা আধিকারিকদের। তবে তিনি কিন্তু সম্প্রতি সময়ে যদি দেখা যায় যে 22শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত তার ট্যুরিস্ট ভিসা রয়েছে নেপালে, কিন্তু তিনি নেপালে ত্রিভুবন যে বিমানবন্দর সেখানে নামেন, সেখান থেকে কাঠমান্ডু হয়ে ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে সীমান্ত পারাপার করে এদেশে আসেন এবং তারপরে এই 23শে আগস্ট তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতা এবং কলকাতা থেকে মুম্বাইয়ে তিনি কিন্তু যান। দীর্ঘদিন থাকার পর গতকাল তিনি মুম্বাই হয়ে বাগডোগরা বিমানবন্দরে নেমে এখান থেকে কিন্তু যখন নেপাল যাচ্ছিলেন সেই সময় তিনি কিন্তু আধার কার্ড দেখিয়ে ভারতীয় বলে একেবারে সীমান্তরক্ষী বাহিনীদের পরিচয় দেন, কিন্তু তার পরিচয় সন্দেহজনক হওয়ায় তাকে কিন্তু আটক করা হয় এবং তার কাছ থেকে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে তা দিয়ে কার্যত চাঞ্চল্য বাড়ছে। কারণ এই ইন্দোনেশিয়া মহিলার যে সমস্ত গতিবিধি, কারণ তিনি এর আগে তুরস্ক গিয়েছিলেন, নেপালে তার অবাধ বিচরণ ছিল। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। সোনার গয়না লুটে গ্রেফতার 2। 6ই আগস্ট পানিহাটির মহেন্দ্রনগরে লুটপাট, মদ্যপানের প্রতিবাদ করায় বাড়িতে ভাঙচুর, লুট। মহেন্দ্রনগর থেকে জালে মূল অভিযুক্ত রাম সমাদ্দার। সুবীর রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সুবীর, কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে এই রাম সমাদ্দারের সম্পর্কে? দেখো, গত আগস্ট মাসের 6 তারিখ সোদপুরের এই যে মহেন্দ্রনগর এলাকা, সেখানে কিন্তু এক গৃহস্থের বাড়িতে মদ্যপানের প্রতিবাদ করায়, সে বাড়িতে ভাঙচুর করা এবং সেখানে সোনার গহনা লুট করে দুষ্কৃতীরা। এবং সেই ঘটনার তদন্তে কিন্তু নামে ভোলা থানার একটি বিশেষ টিম এবং ভোলা থানার আধিকারিকের নেতৃত্বে এই বিশেষ টিম গঠন করা হয় এবং সেই জায়গা থেকে গোপন অভিযান চালিয়ে মহেন্দ্রনগর এলাকা থেকে রাম সমাদ্দার নামের মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে গ্রেপ্তার করার পর দফা জিজ্ঞাসাবাদ করার পর এই যে সোনার গহনা যে লুট, সেই সোনার গহনা কিন্তু সে এলাকারই এক
এক সোনা ব্যবসায়ী তাপস দাসকে সে বিক্রি করেছিল এবং তারপরে গোপন সূত্রে খবর পেয়ে তাপস দাসের দোকানে তারা পুলিশ হানা দেয় এবং সেই জায়গা থেকে ওই লুট হওয়া সোনার গহনা সহ অভিযুক্ত তাপস দাসকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনার সঙ্গে আরো দুজন কিন্তু জড়িত রয়েছে, তাদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ঘোড়া থানার পুলিশ। ধন্যবাদ সুবীর। দুটি পাতা একটি কুড়ি, এই চা চাষিদের অভিযোগ ভুড়ি ভুড়ি। তাদের দাবি চা কারখানার মালিকরা নানা কারণ দেখিয়ে ঠিকমতো দাম দিচ্ছেন না, আর এতেই ক্ষুব্ধ ক্ষুদ্র চা চাষিরা। জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসে তারা অভিযোগ জানিয়েছেন। কেউ থাকেন কোচবিহারে, কেউ জলপাইগুড়িতে, সবাই ক্ষুদ্র চা চাষি। উত্তরবঙ্গে এমন প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি রয়েছেন। তাদের অভিযোগ, চা চাষে যা খরচ হয় তার থেকে কম দাম দিচ্ছেন চা কারখানার মালিকরা। এমনকি চা পাতা কেনার সময় ওজনেও গড়মিল করা হচ্ছে। উৎপাদনের পরে চা পাতা সতেজ রাখতে তাতে জল ছেটানো হয়, পরে তা শুকিয়ে বিক্রি করা হয় কারখানায়। অভিযোগ, চা পাতা কেনার সময় কারখানার মালিকরা দাবি করছেন চা পাতায় জল ছিল, তাই প্রতি কেজি থেকে 250 গ্রাম বাদ, অর্থাৎ চাষিদের থেকে নেবে 1 কেজি, কিন্তু দাম দেবে 750 গ্রামের। চা চাষিদের অভিযোগ, এর জেরে তাদের পেটে টান পড়ছে। আমাদের চা পাতার ন্যায্য মূল্য দিচ্ছে না, 25% করে জল কাটছে, আমাদের তো কিছুই থাকতেছে না। আমাদের নর্মালি একটা পাতার 1 কেজি পাতা আমাদের তৈরি করতে 20 টাকার উপরে খরচা হয়। সেই জায়গায় যদি আমরা 13 টাকা 14 টাকা রেট পাই, তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে। জলপাইগুড়ি টি বোর্ডের অফিসে বুধবার অভিযোগ জানান ক্ষুদ্র চা চাষিরা। চা পাতা ছড়িয়ে বিক্ষোভও দেখান। শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় টি বোর্ডের থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম। তাই এটা নিশ্চয়ই কোনো গোপন আদাত আছে টি बोर्ड साथ। मेमोरेंडम दिया है उनका जो डिमांड है, हम ये मेमोरेंडम अभी हम लोग का जो हायर ऑफिशियल्स है सिलीगुड़ी में उनको भेजेंगे और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे। শান্তনু কর ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আদিবাসী এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র, একজন মাত্র শিক্ষক। অভিযোগ, তিনিও রোজ স্কুলে আসেন না। অফিসের কাজের জন্য মাঝে মধ্যেই তাকে বাইরে যেতে হয়, আর কয়েক মাস বাদেই তিনি অবসর নেবেন। অভিভাবকদের প্রশ্ন, তখন কি হবে? পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে আসানপুর বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পরেই চাকরি থেকে অবসর নেবেন। এতেই চিন্তায় অভিভাবকরা। ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শিশু শিক্ষা কেন্দ্র, 4 পর্যন্ত পড়ানো হয়। আদিবাসী এলাকায় স্কুল পড়ুয়া 15 জন। তাদের পড়ান উমারানী জানা, তিনি একমাত্র শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, তিনি রোজ স্কুলে আসেন না। অফিসিয়াল কাজের জন্য মাঝে মধ্যেই বাইরে যেতে হয়, তখন স্কুলে পড়ানোর কেউ নেই। এই পরিস্থিতি সামাল দিতে এলাকারই এক যুবককে চুক্তির ভিত্তিতে রাখা হয়েছে। এভাবেই চলছে স্কুল। এই দিদিমণি খুব ভালো নয়, মোটামুটি পড়াই যা হোক, আর কেয়ার টাইম ঠিক মেনটেন্স করেনি। এইখানে লোকাল একটা ছেলেকে ডেকেছে, সে মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পেয়েছে, সেই ছেলেটাও একটু সহযোগিতা করে। আমি বলেছি ম্যাডামকে যে আপনি একটা অন্য ম্যাডাম নেন। পড়ানি বলছে আমি মনে করুন হচ্ছে মিটিং টিটিং এ যাই, যা না হলে হচ্ছে সময়ে আসি। একটা ছেলেকে শুধু রাখছি, কিছু পয়সা দিয়ে আমি নিজে এইভাবে যতটুকু আমি ক্ষমতা আমি ততটুকু আমি পড়াই করি। একা এখন দিদিমণি কি করবে? স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পর তিনি অবসর নেবেন। অভিভাবকদের চিন্তা, তখন কি হবে? তাদের প্রশ্ন, এই শিশু শিক্ষা কেন্দ্রকে কেন অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে তো সমস্যা অনেকটাই মিটে যেত। ওনার সম্পর্কে বিভিন্ন অভিভাবকদের তরফ থেকে আমরা কমপ্লেন পেয়েছি। ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি যাতে উনি রেগুলার অফিস স্কুল করেন এবং বাচ্চাদের পড়ান।
এবং ওনার রিটায়ারমেন্টের প্রসঙ্গে একটা ব্যাপার, যদি ইন ফিউচারে সেটা ঘটে, ডেফিনেটলি আমরা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো এসএসসি থেকে কোনো টিচারকে নিয়ে ওখানে ডেপুট করে অবশ্যই আমরা স্কুলটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।